হ্যালো ফ্রেন্ডস, প্রিমিয়াম বায়োলজিওয়ালা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বংশগতি সম্পর্কে যে ক্লাসগুলো চলছিল তার আজকে নেক্সট ক্লাস আমরা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মেন্ডেলের সূত্রের কি হচ্ছে বিচ্যুতিগুলো, অর্থাৎ মেন্ডেলের সূত্র যে নিয়মগুলো মেনেছিল, কিছু কিছু উদ্ভিদ বা প্রাণী রয়েছে যারা কি করছে এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ মেন্ডেলের সূত্র মানে না। সেগুলো কি আমরা একটু দেখে নিব। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখোনি, দেখবে ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের আই বাটনের লিঙ্ক আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। অথবা ক্লাস 10-এর বিভিন্ন টপিকগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বা বিচ্যুতি যেটা আমরা বলছি। তাহলে ফার্স্ট দেখো মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে কি বলেছিল না, মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে আমরা দেখবো দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই তাহলে প্রথম অপত্যজনুতে বা F1 জনুতে আমরা দেখেছিলাম প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়। অর্থাৎ ওটা কি ছিল না, প্রকটতার নীতি বা ল অফ ডমিনেন্স ছিল। এই যে মেন্ডেলের সূত্রের বিচ্যুতি বা ব্যতিক্রম যেটা আমরা বলছি, তারা কি করছে ওই নিয়মটাকে মানছে না। কারা কারা, যেমন কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, দেখবো এই মেন্ডেলের সূত্রের বিচ্যুতি কাদের ক্ষেত্রে দেখা যায় না, সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পারি। এছাড়া আমরা দেখতে পারি স্ন্যাপড্রাগন বলে উদ্ভিদ রয়েছে, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে দেখতে পারি। এছাড়াও এক ধরনের মুরগি রয়েছে অ্যান্ডালুসিয়ান মুরগি, ওদের ক্ষেত্রে কি হচ্ছে এই মেন্ডেলের সূত্রের বিচ্যুতি অর্থাৎ মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো দেখা যায়। সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যায় আমরা একটু দেখে নিব। দেখো এই সন্ধ্যামালতী উদ্ভিদ বা একে কি বলা হয়, ফোর ওক লোক বলা হয়। ফোর ওক লোক বা সন্ধ্যামালতী উদ্ভিদ বলছি। বা এর যদি আমরা সাইন্টিফিক নেম দেখি, কি হচ্ছে এর সাইন্টিফিক নেম হচ্ছে মিরাবিলিস জালাপা, যার সাইন্টিফিক নাম কি হচ্ছে মিরাবিলিস কি হচ্ছে জালাপা। এই সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে এরা যে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম বা এদের ক্ষেত্রে কি কি বিক্রিয়াগুলো সেটা একজন সায়েন্টিস্ট লক্ষ্য করেছিলেন। সেই সায়েন্টিস্টের নাম কি হচ্ছে না বিজ্ঞানী কোরেন্স। তিনি প্রথম কি করেছিলেন, এই সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে এরা যে মেন্ডেলের সূত্র নিয়ম মানছে না সেটা তিনি কিন্তু ব্যাখ্যা করেছিলেন। ওকে, তাহলে কি বলছে সেটা আমরা একটু দেখে নিই। চলো আমরা দেখি এই সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে একটু দেখে নিই। এবার সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, আমরা দেখবে লাল ফুল, তাকে ইন্ডিকেট করব আমরা আর দিয়ে, আর সাদাকে ইন্ডিকেট করছি আমরা কি হচ্ছে ডব্লিউ দিয়ে। এবার আমরা জানি মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি, দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা নিলাম এক জোড়া বিশুদ্ধ বৈশিষ্ট্য নিলাম কি হচ্ছে বিশুদ্ধ লাল নিলাম, আর এক্ষেত্রে আমরা কি নিলাম না বিশুদ্ধ সাদা নিলাম। তাহলে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি। তাহলে লালকে আমি কি হচ্ছে ক্যাপিটাল আর দিয়ে ইন্ডিকেট করেছি, হোয়াইটকে কি হচ্ছে ডব্লিউ দিয়ে ইন্ডিকেট করেছি। ওকে, এইটুকু বোঝা গেছে। এবার মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে কি বলেছিল, দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি আমরা সংকরায়ন ঘটাই F1 জনুতে যে উৎপন্ন হয়েছিল, তাহলে এখান থেকে আমরা এই গ্যামেটটা পাচ্ছি, এখান থেকে আমরা এইটা পাচ্ছি। এক্ষেত্রে যদি আমরা করি অর ডব্লিউ অর্থাৎ এই F1 জনু অর্থাৎ ফিলিয়াল ওয়ান বা প্রথম অপত্য জনুতে আমরা যেটা পাবো সেটা সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ এখানে যখন লাল বৈশিষ্ট্য প্রকট ছিল, তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী এখানে কি হওয়ার কথা ছিল না লাল ফুল হওয়ার কথা ছিল। কিন্তু এই সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে লাল ফুল না হয়ে সেক্ষেত্রে কি হচ্ছে গোলাপি ফুল তৈরি হয়েছে। অর্থাৎ দেখো লাল এবং সাদা দুটো ফুলের মধ্যে সংকরায়নের ফলে F1 জনুতে কি হচ্ছে না লাল এবং সাদা কোনোটাই না হয়ে একটা নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। অর্থাৎ প্রকট বা প্রচ্ছন্ন কোনো বৈশিষ্ট্য প্রকাশ না পেয়ে একটা মিশ্র বৈশিষ্ট্য অথবা একটা নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটলে তখন তাকে আমরা কি বলছি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। কি বললাম না অসম্পূর্ণ প্রকটতা বা আমরা বলতে পারি ইনকমপ্লিট ডমিনেন্স। তাহলে কার ক্ষেত্রে এই সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে এই অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স, এ কি করছে প্রকটতার নীতিটাকে মানছে না। তাহলে এটা F1 জনু হয়েছে। এবার যদি আমি F2 জনুকে এইখানে দেখি যে F জনুর ক্ষেত্রে কি হচ্ছে না, F জনুর ক্ষেত্রে আমরা জানি কি হচ্ছে এই আর ডব্লিউ কে আমরা কি করব স্বপরাগ যোগ ঘটাবো। একে স্বপরাগ যোগ করলে আমরা কি পাবো একটু দেখে নিই চেকার বোর্ডের সাহায্যে।
তাহলে একে গ্যামেট করলে আমরা এটা পাবো, এক্ষেত্রে আমরা এই পাবো। ওকে, তাহলে এক্ষেত্রে যদি আমরা করি, দেখো ডবল আর হলো আর ডাব্লু হবে, এক্ষেত্রে আর ডাব্লু, এক্ষেত্রে এই হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যগুলো আসছে, দেখো দুটো আর কে কি ধরেছিলাম লাল, তাহলে এটা কি হচ্ছে লাল বৈশিষ্ট্য এসছে। এই যে নতুন বৈশিষ্ট্য, এটা কি হচ্ছে গোলাপি এসছে, এটাও আমরা কি দেখলাম গোলাপি বৈশিষ্ট্য এসছে, আর এটা দেখলাম সাদা। তাহলে এই বৈশিষ্ট্যটা আমরা দেখলাম। তাহলে আমরা কি দেখেছিলাম না মেন্ডেলের কি হচ্ছে সূত্রের ক্ষেত্রে দেখেছিলাম, এক সংখ্য জনন পরীক্ষা থেকে আমরা দেখেছিলাম যে এদের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত কি ছিল না, জিনোটাইপ অনুপাত এক সংখ্য জননের ক্ষেত্রে 1:2:1 ছিল। তাহলে এক্ষেত্রেও দেখো আমরা যদি বলি লাল গোলাপি, তাহলে 1 হচ্ছে লাল, 2 হচ্ছে গোলাপি, আর 1 হচ্ছে দেখো সাদা। তাহলে এটা কি হচ্ছে জিনোটাইপ অর্থাৎ আভ্যন্তরীণ। কিন্তু এক সংখ্য জননের ক্ষেত্রে আমরা ফিনোটাইপ অনুপাত কি দেখেছিলাম না, ফিনোটাইপ অনুপাত আমরা দেখেছিলাম 3:1, কিন্তু এক্ষেত্রে কিন্তু এই 3:1 অনুপাতটা মানবে না। এক্ষেত্রে বাইরে থেকেও যা ভেতর থেকে, অর্থাৎ এর যদি আমরা বলি ফিনোটাইপ অনুপাত কি না, ফিনোটাইপ অনুপাতও কিন্তু 1:2:1 হচ্ছে। অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত দুটোই কিন্তু 1:2:1 হচ্ছে। কিন্তু মেন্ডেলের এক সংখ্য জনন পরীক্ষায় কি হচ্ছে, আমরা সেক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত আমরা কি পেয়েছিলাম না 3:1 পেয়েছিলাম, আর জিনোটাইপ অনুপাত 1:2:1 পেয়েছিলাম। অর্থাৎ এ কি হচ্ছে মেন্ডেলের সূত্র কিন্তু মানছে না, তাই একে আমরা মেন্ডেলের সূত্রের বিচ্যুতি বা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হিসাবে বলতে পারি। এছাড়া আর কি বললাম না, স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম। আমরা প্রাণীদের ক্ষেত্রে যদি বলি অ্যান্ডালুসিয়ান মুরগি রয়েছে, তার ক্ষেত্রেও সেম একই প্রকার কি হচ্ছে মেন্ডেলের সূত্র কিন্তু মানছে না। ওকে, এবার নেক্সট আমরা চলে যাই আরেকটা টপিক দেখে নিব, যে সেটাও কিন্তু এক ধরনের কি হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম আমরা বলতে পারি। যেমন সেখান থেকে আমরা যদি বলি কোডমিনেন্স বা সহপ্রকটতা জিনিসটা আমরা দেখব। কোডমিনেন্স বা তাকে যদি আমরা বাংলায় কি বললাম না সহপ্রকটতা, এই যে কোডমিনেন্স বা সহপ্রকটতা, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কি হচ্ছে এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম আমরা বলতে পারি। কেন না, এর যদি আমরা সব থেকে ভালো যদি এক্সাম্পল আমরা বলতে পারি না কি হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ অর্থাৎ আমাদের ক্ষেত্রে যে ব্লাড গ্রুপ থাকে, সেই এবিও ব্লাড গ্রুপ হচ্ছে তোমার মেন্ডেলের সূত্রে অর্থাৎ কোডমিনেন্স বা সহপ্রকটতা একটা সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন দেখো এবি ব্লাড গ্রুপ যদি আমরা বলি, মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি এবি ব্লাড গ্রুপ, তাহলে এবি এর ক্ষেত্রে কি থাকবে, এক্ষেত্রে দেখো এ অ্যান্টিজেন থাকছে, আবার বি অ্যান্টিজেনও থাকবে। ওকে, আমরা যদি এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখি, এক্ষেত্রে কি হবে দুটো অ্যান্টিজেন থাকছে এ, বি এর ক্ষেত্রে যদি দেখি বি, তাহলে এই যে এ বিটা আমরা দেখলাম, এর ক্ষেত্রে দেখো এ একটা অ্যান্টিজেন, বি একটা অ্যান্টিজেন রয়েছে, দুটো অ্যান্টিজেন একই সঙ্গে মিলিত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে নতুন কোনো নয়, দুজনের কম্বিনেশন অর্থাৎ দুটো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটছে, তখন সেটাকে আমরা কি বলছি কোডমিনেন্স বা সহপ্রকটতা বলছি। তার সব থেকে বড় এক্সাম্পল আমরা বললাম এবিও ব্লাড গ্রুপ বা মানুষের যে ব্লাড গ্রুপ বা এবিও যে অসঙ্গতি, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের এটাও ব্যতিক্রম, যাকে আমরা কোডমিনেন্স বা সহপ্রকটতা বলছি। ওকে, নেক্সট চলো আর একটা টপিক দেখে নিই। এরপরে যেটা রয়েছে মেন্ডেলের সূত্রে ব্যতিক্রমের পরে আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে কি হচ্ছে না সেক্স ডিটারমিনেশনস ইন মেন, অর্থাৎ মানুষের ক্ষেত্রে কি হচ্ছে সেক্স ডিটারমিনেশন যে করা হয়, বা আমরা যেটাকে বলি লিঙ্গ নির্ধারক, লিঙ্গ নির্ধারক বা সেক্স ডিটারমিনেশন আমরা বলতে পারি। অর্থাৎ তোমাদের দেখবে টপিকে রয়েছে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে পদ্ধতিগুলো রয়েছে। তাহলে এই যে সেক্স ডিটারমিনেশন আমরা দেখবে ভ্রূণ অবস্থায় যখন সন্তানটা হয়, ভ্রূণ অবস্থা থাকে, তখন সন্তান হবে পুত্র না কন্যা আমরা কিন্তু তখন নির্ধারণ করতে পারি না। তাহলে ওই ভ্রূণ অবস্থায় সন্তান নির্ধারণের জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা বলছি সেক্স ডিটারমিনেশন বা লিঙ্গ নির্ধারক। ওকে, এবার চলো আমরা দেখে নিই। এক্ষেত্রে দেখো দেখো আমরা যখন বলি যে পুত্র হবে না কন্যা হবে, আমরা কি করে দেখব না কি করে নির্ধারণ, আমরা জানি পুত্রের ক্ষেত্রে কি হচ্ছে দুটো একটা এক্স একটা ওয়াই থাকে, কন্যার ক্ষেত্রে দুটো এক্স থাকে। অর্থাৎ পুত্রদের ক্ষেত্রে কি হচ্ছে একটা এক্স একটা ওয়াই,
অর্থাৎ দুটো ভিন্ন প্রকৃতির থাকার জন্য তখন এদেরকে কি বলা হয়, হেটারোগ্যামেট বলা হয়। কি বলা হচ্ছে, এদের হেটারোগ্যামেট। আর এদের আমরা কি বলছি, একই থাকার জন্য হোমোগ্যামেট, অর্থাৎ একই প্রকৃতির গ্যামেট গুলো রয়েছে। অর্থাৎ এই যে সেক্স ডিটারমিনেশন করা হয়, এই জন্য সেক্স ডিটারমিনেশন পদ্ধতিকে অনেক সময় কি বলা হয়, এক্স 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 ওয়াই পদ্ধতিও বলে। তাহলে কি বললাম, এই সেক্স ডিটারমিনেশন পদ্ধতিকে অনেক সময় এক্স 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 ওয়াই পদ্ধতি বা অনেক সময় বলা হয় হেটারোগ্যামেটিক মেল পদ্ধতিও বলে। কেন না, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যেহেতু ওয়াই ক্রোমোজোম রয়েছে তার ভূমিকা, এই জন্য তাকে হেটারোগ্যামেটিক মেল পদ্ধতিও অনেক সময় বলা হয়। এই দুটো জিনিস একটু মনে রাখবে, যে এই সেক্স ডিটারমিনেশন পদ্ধতিকে আমরা এক্স 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 ওয়াই পদ্ধতি বলি, অথবা হেটারোগ্যামেটিক মেল পদ্ধতিও বলা হয়ে থাকে। এবার দেখো, আমরা এই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের লিঙ্গ নির্ধারক অর্থাৎ অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম করা থাকে, আমরা ধরেছি এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। পুরুষদের ক্ষেত্রে আমরা দেখলাম এক্স ওয়াই এবং স্ত্রীদের ক্ষেত্রে এক্স এক্স। এবার যদি আমরা বলি একটা পিতা বা যদি আমরা ধরে নিই পুত্রর ক্ষেত্রে হয়, তাদের ক্ষেত্রে আমরা কি দেখব না, তাদের 22 অর্থাৎ 22 জোড়া অটোজোম রয়েছে আর এক জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে। টোটাল আমরা ক্রোমোজোম জানি, যদি আমরা বলি ক্রোমোজোম কত রয়েছে না, ক্রোমোজোম আমাদের রয়েছে 23 জোড়া বা 46টি বলি। তার মধ্যে অটোজোম কটা রয়েছে না, অটোজোম রয়েছে 22 জোড়া বা 44টি। আর সেক্স ক্রোমোজোম কটা রয়েছে, সেক্স ক্রোমোজোম রয়েছে এক জোড়া বা দুটি। তাহলে এইটা রয়েছে, তাহলে এইটাকে আমি এখানে দেখবো যে পিতার ক্ষেত্রে তাহলে আমরা কি দেখবো, 22 জোড়া অটোজোম রয়েছে, অর্থাৎ 22 জোড়া মিনস 44টা অটোজোম রয়েছে প্লাস এক্স ওয়াই, এটা পিতা বলতে পারি। মাতার ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, 44A প্লাস এক্স এক্স। কেন না, দুটো সেম একই প্রকৃতির থাকে। তাহলে পুরুষদের ক্ষেত্রে দেখো একটা এক্স থাকে। এবার যদি আমরা এক্ষেত্রে যদি গ্যামেট করি, তাহলে আমরা কি দেখবো, 22A প্লাস এক্স, আর একটা আমরা কি পাবো, 22A প্লাস ওয়াই পাবো। এক্ষেত্রে যদি আমরা বলি কি বলবো না, 22A প্লাস এক্স এবং 22A প্লাস এক্স। কেন না, দুটো একই প্রকৃতির রয়েছে, তাই আমরা এটা বলতে পারি। এবার এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন গুলো আছে। দেখো পুরুষদের ক্ষেত্রে যে এই যে ওয়াই থাকে, ওয়াই ক্রোমোজোম থাকার জন্য একে কি বলা হচ্ছে, অ্যান্ড্রোস্পার্ম বলা হয়, অ্যান্ড্রোস্পার্ম বলা হয়। আর যেহেতু এক্স থাকে, এক্সটাকে কি বলা হচ্ছে, গাইনোস্পার্ম বলা হয়। তাহলে মনে রাখবে যে এক্স প্রকৃতি যেটা থাকে সেটাকে আমরা গাইনোস্পার্ম বলছি, আর ওয়াইটাকে আমরা কি বলছি, অ্যান্ডোস্পার্ম বলছি। এবার দেখো, আমরা লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা এইটা দেখি, তাহলে একটা পুরুষ ক্ষেত্রে যদি আমরা এইভাবে দেখি, তাহলে দেখো এই 22A প্লাস এক্স গ্যামেট, এটা 22A প্লাস এক্স ওয়াই। তাহলে এইভাবে যদি আমরা বলি এই গ্যামেটের সঙ্গে যদি এই গ্যামেটের মিল না হয়, তাহলে কি হবে, 44A প্লাস এক্স, 44A প্লাস এক্স প্লাস এক্স। তাহলে এক্ষেত্রে কি সন্তান হচ্ছে না, কন্যা সন্তান হচ্ছে, হয়েছে। সেম যদি এটার সঙ্গে এটা আমরা করি, তাহলে কি দেখবো না, 44A প্লাস এক্স ওয়াই। তাহলে এক্ষেত্রে কি হবে, পুত্র সন্তান হবে। তাহলে এই যে কন্যা না পুত্র হবে, সেটা কিন্তু পুরোপুরি নির্ধারণ করছে কার উপর না, এই ওয়াই ক্রোমোজোমটার উপর। এই জন্য দেখবে আগেকার দিনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে একই ফ্যামিলিতে বারবার কন্যা সন্তান হচ্ছে, তার জন্য দায়ী কাকে করা হয়, মাকে দায়ী করা হচ্ছে। কিন্তু মায়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ভূমিকা নেই। দেখো তাদের ক্ষেত্রে দুটোই এক্স প্রকৃতির আছে, পুত্র হবে কিনা সেটা নির্ধারণ করছে এই ওয়াই ক্রোমোজোমে। অর্থাৎ অর্থাৎ লিঙ্গনে বা পুত্র হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে কার না, এই পুত্রের উপরে। অর্থাৎ পুত্রের উপরে নির্ভর করছে যে সেটা পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। এই জন্য সবসময় মনে রাখবে, এখান থেকে বিভিন্ন কোশ্চেন আছে যে পুত্র সন্তান হবে কিনা সেটা নির্ধারণ করবে কার উপর না, সেক্ষেত্রে বেশি ভূমিকা কার রয়েছে না, পিতার ভূমিকা রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি দেখলাম না, মানুষের ক্ষেত্রে যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিগুলো রয়েছে সেই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, আর কিছু কিছু কোশ্চেন গুলো এখান থেকে আসে, সেগুলো আমরা একটু অল্প করে দেখে নিব। দেখো এরপরে একটা জিনিস রয়েছে না, ক্রিস ক্রস উত্তরাধিকার একটা রয়েছে। এইখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন গুলো আসে। কি বললাম না, ক্রিস ক্রস উত্তরাধিকার যেটা, সেই জিনিসটা কি একটু দেখে নিব। দেখো কি বলেছে, ক্রিস ক্রস উত্তরাধিকার। তাহলে এর যখন আমরা যদি
সব থেকে ভালো এক্সাম্পল বলি, আমরা বলতে পারি কি হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে এর থেকে সব থেকে ভালো এক্সাম্পল। এবার ধরে নাও আমি কোনো ধরলাম একজন পিতা রয়েছে, ওই পিতা থেকে রোগটা কি হচ্ছে তার কন্যা, কন্যা থেকে যখন তার আবার পৌত্রের মধ্যে সঞ্চারিত হবে, অর্থাৎ দেখো একটা জেনারেশনে পিতা থেকে কন্যার মাধ্যমে কার দেহে যাচ্ছে, তার পৌত্রের মাধ্যমে বা নাতির মাধ্যমে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলছি ক্রিস ক্রস উত্তরাধিকার। অর্থাৎ একটা জেনারেশন ক্রস রেখে সেই রোগটা আবার তার পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চারিত হয়, তখন সেটাকে আমরা ক্রিস ক্রস উত্তরাধিকার বলি। এর সব থেকে ভালো এক্সাম্পল আমরা কি বললাম না হিমোফিলিয়া আমরা বলতে পারি। ওকে, এছাড়া দেখবে এখান থেকে আরো একটা কোশ্চেন আছে, হোলান্ড্রিক জিন কি আছে না, হোলান্ড্রিক জিনটা কি, সেই কোশ্চেনটা অনেক সময় দেয়। হোলান্ড্রিক জিনটা সবসময় মনে রাখবে না ওয়াই ক্রোমোজোমে, অর্থাৎ ওয়াই যে ক্রোমোজোম রয়েছে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনটাকে আমরা কি বলছি হোলান্ড্রিক জিন বলবো। কি বললাম না এই ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোকে আমরা কি বলছি হোলান্ড্রিক জিন বলবো। যেমন দেখবে পুরুষানুক্রমিক ভাবে পুরুষদের দেখবে বহিঃকর্ণের যে লোম অর্থাৎ কানের যে লোম সেটা কিন্তু ওই ওয়াই ক্রোমোজোম মাধ্যমে বাহিত হয়, অর্থাৎ এই হোলান্ড্রিক জিনের মাধ্যমে কিন্তু এই রোগটা বাহিত হয়ে থাকে। অর্থাৎ পুরুষের বহিঃকর্ণে যে লোমের বহিঃপ্রকাশ সেটা কিন্তু এই হোলান্ড্রিক জিনের ফলে সঞ্চারিত হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে, এবং তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে করবে, আমরা সেগুলো অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকো, যারা নতুন নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যাতে পরবর্তী আরো এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো তোমরা পেতে পারো।